আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন প্রথমেই দেখে নেই আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য কি থাকছে। আপনারা অনেকে আমাকে এসএসডব্লিউ কৃষি ভিসা নিয়ে ভিডিও বানাতে রিকোয়েস্ট করেন। আপনারা অনেকে বলেন যে এসএসডব্লিউ কৃষি ভিসাতে এখন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোকজন আসতেছে জাপানে, তো সেইটা সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও বানাতে হবে। তো আজকের এই ভিডিওটি আমি আপনাদের ওই রিকোয়েস্টের উপরে ভিত্তি করেই বানিয়েছি। তো আপনারা জানেন যে এখানে টপিকটা খুব বেশি বিশাল না, এসএসডব্লিউ যে খুব বেশি কিছু তা কিন্তু না, যার ফলে আমার অন্যান্য ভিডিওগুলোর সাথে এই ভিডিওটার অনেকটাই মিল থাকবে। তারপরেও আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে এসএসডব্লিউ কৃষি ভিসা তে কী ধরনের হতে পারে, কাজ কেমন হতে পারে, বেতন কেমন হতে পারে, ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হতে পারে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিওটিতে আমরা প্রথমে জাপানে এসএসডব্লিউ ভিসায় কৃষিকাজ কেমন হবে, কেমন করে প্রিপারেশন নিতে হবে, তারপরে এসএসডব্লিউতে কেমন করে যাবেন, এসএসডব্লিউ টুতে কেমন করে যাবেন, অন্য কোনো সুযোগ আছে কি না, এবং কি কি বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলো আলোচনা করব। তাই আমি জানি আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, কিন্তু আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আমার উদ্দেশ্য হলো আপনাদের বোঝানো, আর বোঝাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। সুতরাং আশা করি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, এবং এই ভিডিওটির শেষের দিকে শেষের 5-6 মিনিট কিংবা 10 মিনিট খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুতরাং আপনি যদি একটু ধৈর্য কম থাকে তাহলে আপনি টেনে শেষের টুক দেখতে পারেন, কিন্তু এখানে আপনি অনেক কিছু মিস করবেন। আমি আপনার উপর ছেড়ে দেব। চলেন শুরু করা যাক। তা আপনারা জানেন আমি এসএসডব্লিউ সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি 6টা ভিডিও বানিয়েছি। এই ভিডিওটিতে আমি এসএসডব্লিউর খুঁটিনাটি আলাপ করেছি, এসএসডব্লিউ জিনিসটা কি। এই ভিডিওটিতে আমি এসএসডব্লিউর যে মূলত যে আপনার বেসিক কোশ্চেনগুলো থাকে, যে কোশ্চেনগুলো আমাকে অনেক জিজ্ঞাসা করা হয়, সেই সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওটিতে আমি এসএসডব্লিউর আপনার কেয়ার গিভার হিসাবে কিভাবে আসবেন তার সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওটিতে আমি জাপানে আপনি এসএসডব্লিউ 1-এ এসে তারপরে কিভাবে একজন সার্টিফাইড নার্সিং স্কিল গ্রহণ করবেন, কিভাবে খাইগো ফুকুশি শিকেন পাস করবেন, সেই বিষয়ে আলোচনা করেছি। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এসএসডব্লিউ 1 থেকে 2তে কীভাবে যাবেন সেই সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওটিতে আমাদের বাংলাদেশি বোনদের জন্য জাপান কেমন হবে, এসএসডব্লিউতে আপনি আমাদের বাংলাদেশি বোনেরা কোন ভিসায় কোন ক্যাটাগরিতে আসলে সুবিধা হবে সেই সম্পর্কে আলোচনা করেছি। যার ফলে আপনারা বুঝতে পারতেছেন যে আমি অলরেডি এসএসডব্লিউ নিয়ে 6টা ভিডিও বানিয়ে ফেলেছি। সুতরাং কিছু কিছু কন্টেন্টস কিন্তু আগের 6টা ভিডিও এবং আজকের ভিডিওটা অনেকটাই সিমিলার হবে। তো চলুন শুরু করা যাক। চলুন আমরা প্রথমেই দেখে নেই যে এসএসডব্লিউ ভিসাটা কি। এসএসডব্লিউ বা স্পেসিফাইড স্কিল ওয়ার্কার হচ্ছে জাপান সরকার অনুমোদিত একটি কাজের ভিসা, যা মূলত বিদেশি কর্মীদের জন্য নির্দিষ্ট 16টি সেক্টরে চালু করা হয়েছে। তার মানে এই ভিসার মাধ্যমে আপনি জাপানে 16টি সেক্টরে বৈধভাবে কাজ করতে আসতে পারবেন। এর 2টা ধরন আছে, এসএসডব্লিউ 1 আমরা যাকে থোকতেই গিনো ইচিগো বলি, এটা 5 বছর পর্যন্ত কাজ করা যায় জাপানে, এবং আর একটা হচ্ছে ক্যাটাগরি হলো এসএসডব্লিউ 2। এইখানে আপনি যদি এসএসডব্লিউ 1 থেকে 2তে আসতে পারেন তাহলে আপনি আপনার যে কোম্পানিতে কাজ করবেন তারা যতদিন আপনাকে ভিসা দিবে ততদিন আপনি কাজ করতে পারবেন, এখানে কোনো সময়সীমা নেই, এবং আপনি পরিবার নিয়েও আসতে পারবেন। যেহেতু আমার অন্য ভিডিওগুলোতে এসএসডব্লিউ সম্পর্কে বিশদভাবে আলাপ করেছি, চলেন আমরা পরের কন্টেন্টসটাতে যাই। তো এসএসডব্লিউতে কৃষি সেক্টরের গুরুত্ব ও প্রেক্ষাপটটা আমরা একটু এখানে জানার চেষ্টা করি। আমার সব ভিডিওতে বলি যে জাপানে জনসংখ্যা কমে যাচ্ছে এবং তরুণ কর্মীর সংখ্যা অনেক কম এই দেশে, বিশেষ করে গ্রামের কৃষিখাতে প্রচুর লোকবলের অভাব। আমাদের পরিসংখ্যানে বলছে জাপানের কৃষিজীবীদের
আপনার 65%-এর বেশি মানুষ 65 বছরের উপরে, যার ফলে যেটা বোঝাতে চাচ্ছি আমি এখানে যে এই দেশে আপনার ইয়াং লোকজন কৃষিক্ষেত্রে একেবারেই নাই। এই জন্যে তারা বিদেশিদের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। চলুন এবার আমরা কৃষি সেক্টরের প্রধান যে দুইটা ভাগ আছে সেইখানে কী ধরনের কাজ হতে পারে সেই সম্পর্কে একটু দেখি। তে জাপানে কৃষি সেক্টরের আপনার প্রধান দুইটা ভাগ আছে। একটাকে আমরা বলতেছি ফসল বা ক্রপ ফার্মিং, এবং দ্বিতীয়টাকে আমরা বলতেছি পশুপালন বা লাইভস্টক ফার্মিং। তো এখানে ফসল ক্রপ ফার্মিংয়ের মধ্যে যেমন ধান, গম, সবজি, ফল ইত্যাদি চাষ করা, গ্রিনহাউস ফার্মিং ও খোলা মাঠে কাজ, এ দুটোই থাকবে আপনার এর মধ্যে। এবং পশুপালন লাইভস্টক ফার্মিংয়ের মধ্যে গরু, মুরগি ইত্যাদি পালন, খাওয়ানো, পরিষ্কার রাখা এবং দুধ সংগ্রহ করা, এই টাইপের কাজ থাকবে আপনার এর মধ্যে। তে পরের স্লাইডগুলোতে আমরা এটার আরও একটু ডিটেল দেখার চেষ্টা করব। আপনার ফসল বা ক্রপ ফার্মিংয়ের মধ্যে আমরা যেটা দেখব, প্রথমে আমাদের যে কাজগুলো মেইনলি থাকবে সেটা হলো বীজ বপন ও চারা লাগানো। নির্দিষ্ট সারীয় নিয়ম অনুযায়ী জমিতে চারা লাগানো হয়। সার ও পানি দেওয়া। জাপানে ড্রিপ ইমিগ্রেশন বা অটোমেটিক ওয়াটারিং সিস্টেম অনেক জায়গায় থাকে, তবে হাতেও করতে হতে পারে আপনাকে। তারপরে আগাছা পরিষ্কার করা, তারপরে মাটি নরম করা, আগাছা তুলে ফেলা, গাছের পরিচর্যা করা, তারপরে হচ্ছে ফসল কর্তন, সংগ্রহ, সময় মতো পাকা ফসল তুলে সংরক্ষণ করতে হবে। এবং আমরা যখন গ্রিন হাউস ফার্মিংয়ের দিকে তাকাবো তখন দেখব কাঁচ দিয়ে ঘেরা আধুনিক কৃষি ব্যবস্থা, যেখানে গরম ঠান্ডা দুইটা সময়ই আপনার কাজ করা যায়, তার মাধ্যমে আপনাকে কাজ করতে হবে। তো এই কাজগুলো সাধারণত ফিজিক্যাল কাজ বেশি হয়ে থাকবে, এবং আপনি জাপান যেহেতু উন্নত একটা দেশ, অনেক ক্ষেত্রে আপনি মেশিনের ব্যবহারও করতে পারবেন। চলুন এবার আমরা দেখি পশুপালন। পশুপালনের মধ্যে কী ধরনের কাজ থাকতে পারে। তো এইখানে আপনার গরু, ছাগল বা মুরগি পালন, তাদেরকে প্রতিদিন খাবার দেওয়া, পরিষ্কার করা, খামার পরিচ্ছন্ন রাখা, দুধ দোয়ানো এবং সংগ্রহ করা, ডেইলি ফার্মের গরুর দুধ সংগ্রহের কাজ, স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সহায়তা, প্রাণীগুলোর শরীরের যত্ন ও ইনজেকশন প্রয়োগে সহায়তা করা, মল পরিষ্কার করা, খামার জীবাণুমুক্ত রাখা এবং পশুর জন্য স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখাটা এখানে আপনাদের জন্য কাজ হবে। তো এইখানে একটু বলতে চাই আমি যে পশুপালনের কাজে শারীরিক পরিশ্রমটা একটু বেশি হবে, এবং অনেক সময় ডেয়ারি ফার্মে কিংবা মুরগির ফার্মের একটা গন্ধযুক্ত পরিবেশ কিংবা স্যাঁতসেঁতে পরিবেশে আপনাকে কাজ করতে হতে পারে। তো উভয় ক্ষেত্রেই আপনার শস্য ফলন কিংবা আপনার পশুপালন, উভয় ক্ষেত্রেই আপনাকে প্রকৃতির সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। আপনারা জানেন জাপানের উপর দিকে হোক্কাইডোর দিকে অনেক ঠান্ডা, 4-5 মাস বরফ থাকে, নিচের দিকে ওকিনাওয়ার দিকে অনেকটা গরম, বাংলাদেশের মতো আবহাওয়া। সুতরাং এখানে আপনাকে গরম, ঠান্ডা, বৃষ্টি, এমনকি তুষারপাতের মধ্যেও আপনাকে কাজ করতে হবে। এরকম একটা মন মানসিকতা আপনাকে আসার আগে তৈরি করতে হবে। চলুন এবার আমরা দেখি কাজের সময় ও ছুটি কেমন। দৈনিক কাজের সময় 8 ঘন্টা, বেসিক্যালি 9 ঘন্টা কাজ, 1 ঘন্টা হচ্ছে আপনার লাঞ্চ টাইম, এবং সাধারণত আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন সাপ্তাহিক ছুটি পাবেন। এটা আপনি যে কোম্পানিতে কাজ করবেন তার উপর নির্ভর করবে। এবং আপনার ওভারটাইমের সুযোগ থাকে মৌসুমে, যখন ব্যস্ত সময়গুলো, আপনার যখন গরম পড়বে তখন আপনি সাধারণভাবে ব্যস্ত হয়ে যাবেন, তখন আপনি ওভারটাইমের সুযোগ পাবেন। এবং জাপানে আমি যেটা দেখেছি, কৃষকরা কাজ শুরু করে খুব ভোরবেলা থেকে, দেখা যাচ্ছে ভোর 5টা-6টা থেকে তারা কাজ শুরু করে। তার মানে আপনি যদি সকাল 6টা থেকে কাজ করেন, আপনি কিন্তু মোটামুটি বিকাল 3টা-4টার দিকে বাসায় চলে আসতে পারবেন। এবং এটা আমি কী জন্য বলতেছি, তারপরে আপনি একটু রেস্ট নিয়ে ঘুম টুম পেরে রান্নাবান্না করে তারপর থেকে সন্ধ্যার পরে কিন্তু আপনি আপনার নিজস্ব পড়াশোনাটা করতে পারবেন। এই জন্যে আপনাদের আমি এখানে এতটা ডিটেল বললাম। চলুন এবার আমরা বেতন কাঠামো ও অতিরিক্ত সুযোগ সুবিধাগুলো একটু দেখি।
সবগুলা ভিডিওতেই বলে এসেছি যে মাসিক আয় আপনার 1,60,000 ইয়েন থেকে 2,20,000 ইয়েনের মতো হবে। তবে এখানে মাথায় রাখবেন যে এটা হচ্ছে আপনার ট্যাক্স এবং অন্যান্য আপনার কাটাকাটির আগের অ্যামাউন্ট, এবং আপনার বেতনটা কোম্পানি ও অঞ্চলের উপর নির্ভর করবে। স্বাভাবিকভাবে বুঝতে পারতেছেন, আপনি যদি কৃষি সেক্টরে আসেন আপনার সিটিতে কিন্তু কাজ হওয়ার সম্ভাবনা কম, কারণ সিটিতে তো কোনো জমি নেই, ঠিক না, কৃষি জমি নেই। সুতরাং আপনাকে সিটির থেকে বাইরে যেয়ে কাজ করতে হবে, সিটির বাইরেতে থাকতে হবে। তো সিটির বাইরে হইলে আপনার একটু বেতনটাও কম হবে। এবং ওভারটাইমের সুবিধা, ওভারটাইম যদি আপনার থাকে, আমি যেটা বলে আসলাম যে আপনার সিজন ভেদে যখন কৃষিকাজ খুব বিজি, ওই টাইমে আপনি ওভারটাইম পাবেন, এবং ওভারটাইমের আপনার অ্যামাউন্টটা আপনার নর্মাল পার আওয়ার স্যালারির থেকে আপনার 1.25 বেশি হবে। তার মানে আপনি যে নর্মালি, আপনার কথার কথা বলতেছি যে আপনার যদি ঘন্টায় 100 ইয়েন বেতন হয়, তখন আপনি ওভারটাইমের সময় সেই 100 ইয়েনটা 125 ইয়েন হয়ে যাবে। এবং অনেক সময় দেখা যায় যে মাসে আপনার 20 থেকে 40,000 ইয়েন পর্যন্ত ওভারটাইমের মাধ্যমে বাড়তি ইনকাম করা সুবিধা, এই সুবিধাটা থাকে। চলুন আমরা দেখি যে কেমন ট্যাক্স কিংবা অন্যান্য খরচ কাটতে পারে। তো এইখানে যে খরচগুলো কাটতে পারে তার মধ্যে হচ্ছে আপনার বাসা ভাড়া, আপনার ইন্স্যুরেন্স এবং ট্যাক্স আপনার কেটে নিবে, এবং ট্যাক্সের সাথে আপনার হেলথ ইন্স্যুরেন্স, ট্যাক্স এবং পেনশন ফান্ড অনেকগুলো যেহেতু একসাথে যাবে, তো আপনি তারপরে দেখা যাবে যে আপনি আনুমানিক আপনার হাতে 1,20,000 ইয়েন থেকে 1,60,000 ইয়েনের মতো আপনি পাবেন। তো আমার ধারণা যে 1,20,000 ইয়েনটা খুব বেশি ছোট হয়ে যাচ্ছে, মোটামুটি আপনি 1,50,000-60,000 ইয়েনের মতো আপনি হাতে পাবেন। কিন্তু আগে যেটা বললাম, এটা আপনার এলাকা ভিত্তিক এবং আপনার কোম্পানির উপরে নির্ভর করবে। সুতরাং আমার পক্ষে একবার এক্স্যাক্টটা বলা সম্ভব না। মোটামুটি আপনি ধরে নিতে পারবেন যে আপনি 1,50,000-60,000 ইয়েনের মতো আপনি হয়তোবা হাতে পাবেন। চলুন এবার আমরা আবেদনের যোগ্যতা ও পরীক্ষা সম্পর্কে একটু দেখার চেষ্টা করি। বয়সসীমা, প্রথমেই যখন আমরা বয়সসীমা সম্পর্কে দেখব, আবেদনকারীর বয়স অবশ্যই 18 বছরের বেশি হতে হবে। এখানে একটা জিনিস বলি, আমাকে অনেকেই খুব জিজ্ঞাসা করে যে সর্বোচ্চ বয়সটা কত। আমি জাপানের বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে যেটা দেখেছি, আপনার 18 বছরের পর থেকে আপনি আসতে পারবেন, কিন্তু সর্বোচ্চ কোনো নির্দিষ্ট বয়সসীমা সম্পর্কে জাপানে বলা নেই। তবে আমি যেটুকু বুঝি, যেহেতু কৃষিকাজ কষ্টের কাজ, আপনার বেশিরভাগ ক্ষেত্রেই তারা 18 থেকে 35 বছরের মধ্যে কর্মীদের অগ্রাধিকার দিবে। এর মানেই না যে আপনার 35-এর বেশি বয়স হয়ে গেছে আপনি আর আসতে পারবেন না, আপনিও আসতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদের যেটা সাজেশন দিব, আপনারা বাংলাদেশে এজেন্টদের সাথে আলাপ করবেন। আপনি যদি 35-এর উপরে আপনার বয়স হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি এজেন্টদের সাথে আলাপ করবেন এবং আপনার বয়স অনুযায়ী একটা সাজেশন নেবেন। তা আমার ধারণা আপনি মোটামুটি 42-43 বছর পর্যন্ত, 45 বছর পর্যন্ত আসতে পারবেন। এই জিনিসটা আপনাকে বাংলাদেশের লোকাল এজেন্টের সাথে ঠিক করে নিতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনার জাপানের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা চায় না। এখানে মেইন বিষয়টা হলো আপনার ভাষাগত স্কিল। আপনাকে জাপানে আসতে হলে, জাপানিজদের সাথে কাজ করতে হলে তারা যে আপনাকে ইনস্ট্রাকশন দিবে কিংবা অর্ডারটা দিবে কাজ করার, সেটা বুঝতে হবে। এই জন্য আপনাকে জাপানে প্রচণ্ডভাবে জাপানিজ জানতে হবে। তো এইখানে জাপানিজ ভাষার যে স্কিলটা দরকার, সেটা হলো আপনাকে হয় জেএফটি বেসিক পরীক্ষায় পাশ করতে হবে কিংবা জেএলপিটি N4 কমপ্লিট করতে হবে। এই দুটো পরীক্ষার মধ্যে যে কোনো একটা আপনি দিবেন এবং একটা কমপ্লিট করলে আপনার জাপানিজ ভাষাগত যে রিকোয়ারমেন্টটা সেটা আপনি ফুলফিল করতে পারবেন। এবং আপনাকে ভাষার সাথে সাথে আর একটা যেটা লাগবে, আপনাকে এগ্রিকালচারের স্কিল টেস্ট দিতে হবে। তো এইখানে আমরা প্রথমে যেটা বলে আসলাম, দুইটা সাইড আছে, একটা হচ্ছে ক্রপ ফার্মিং আর একটা হচ্ছে লাইভস্টক ফার্মিং। এই দুটো পরীক্ষাতে আপনাকে স্কিল টেস্ট দিয়ে পাশ করতে হবে। এবং এই স্কিল টেস্টটা কিন্তু আপনি বাংলাদেশে ঢাকা থেকে দিতে পারবেন, কম্পিউটার বেসড, এবং সেই সম্পর্কে আমরা ভিডিও শেষের দিকে আপনাদের বলার চেষ্টা করব।
এখানে তারপরে আপনার স্বাস্থ্য সম্পর্কে বলতেছে যে আপনাকে প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে এবং কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। দেশে আপনার কোনো অপরাধমূলক রেকর্ড থাকলে আপনাকে তারা নিবে না। এবং মেডিকেল চেক আপের রিপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাধারণত আবশ্যক হয়। তবে বর্তমানে আমি যেটুকু জানি কেস বাই কেস আপনার বাংলাদেশে কিন্তু এখন আর পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। এবং অন্যান্য শর্তগুলোর মধ্যে আপনাকে বৈধ পাসপোর্ট থাকতে হবে, আপনার জাপানের কোম্পানির থেকে আপনার জব অফার থাকতে হবে, নির্ধারিত কাগজপত্র জমা দিয়ে সিওইর জন্য আপনাকে আবেদন করতে হবে এবং প্রয়োজনে আপনি একটা এজেন্সির মাধ্যমে কাগজপত্র সহায়তাগুলো নিয়ে থাকবেন। তো এজেন্সিটার কথা যেহেতু আসলো, আমার জানা মতে এই কাজটা আপনার একা করা কঠিন। আপনি অবশ্যই বাংলাদেশে একটা বিশ্বস্ত এজেন্সির সাহায্য নেবেন এবং তাদের মাধ্যমেই প্রসেস করার চেষ্টা করবেন। চলুন এবার আমরা একটু দেখি আপনার বাসস্থান, খরচ ও জীবনযাত্রাটা কেমন হতে পারে। আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার কোম্পানির পক্ষ থেকে, আপনি যে কোম্পানিতে কাজে আসবেন তাদের পক্ষ থেকে আপনার বাসার ব্যবস্থা করে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক কম খরচে একটা বাসা নিতে পারবেন, হয়তো বা 5,000 কিংবা 15,000 ইয়েনের মধ্যে। আবার কিছু কিছু কোম্পানি আপনার গ্যাস, পানি ও ইন্টারনেটও দিয়ে দেয়। এই খরচগুলোও তারা দিয়ে দেয়, এটা কোম্পানির উপর নির্ভর করবে। এবং আপনি যেহেতু গ্রাম এলাকায় থাকবেন, কৃষিকাজ যেহেতু গ্রামেই হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাসের যে খরচটা আমার ধারণা অনেক কম হবে। অনেক কম খরচে আপনি 1 মাস চালাতে পারবেন। এবং গ্রামে যেহেতু থাকবেন সেহেতু আপনার দোকান কিংবা হসপিটাল আপনার বাড়ির থেকে একটু দূরে হতে পারে, এটা আপনাকে মানায় নিতে হবে। কিন্তু জাপানের গ্রামও অনেক আধুনিক, এই ক্ষেত্রে আমার ধারণা আপনার কোনো ধরনের অসুবিধা হবে না। চলুন এবার আমরা দেখি স্বাস্থ্য বিমা ও সরকারি কিছু সুবিধা। জাপানে আপনি যখন এসএসডব্লিউতে আসবেন আপনার সাথে জাতীয় স্বাস্থ্য বিমা থাকবে। তার মানে আপনি অসুস্থ হইলে আপনার 70% চিকিৎসা ফি গভর্নমেন্টের পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে, আর বাকি 30% আপনার নিজেকে দিতে হবে। এটা কিন্তু দারুণ একটা বড় সুবিধা। এবং পেনশন সিস্টেম থাকবে। আপনি যেহেতু প্রথম থেকে জাপানে আপনাকে পেনশন দিতে হবে, তো আপনি যদি হঠাৎ করে চলে যেতে হয় সেই সময় আপনি দেশে ফেরত যাওয়ার সময় আপনি যে পেনশনটা জমা দিয়েছেন সেটার রিফান্ড ক্লেম করতে পারবেন। এবং আপনি ট্যাক্স ফাইল করলে আপনার ট্যাক্স রিফান্ড পাওয়ার সম্ভাবনাও আছে। তো এই সম্পর্কিত ভিডিওগুলো আমি আস্তে আস্তে আমার চ্যানেলে বানাবো, আপনারা ভবিষ্যতে দেখে নেবেন। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব, SSW1 থেকে SSW2তে যাওয়ার নিয়ম। তা আমি ভিডিওর প্রথমে বলে এসেছি যে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে যে আপনারা কিভাবে SSW1 থেকে SSW2তে যাবেন। তা আপনারা এই ভিডিওটা দেখে নেবেন, যার ফলে আমি খুব ডিটেল এখানে আলাপ করব না। তারপরেও আমি যেটা বলতে চাই যে এখানে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ না করলে আপনি SSW1 থেকে SSW2তে যেতে পারবেন না। যেরকম আপনাকে কমপক্ষে 3 বছর সফলভাবে SSW1-এর অধীনে কাজ করতে হবে। কিছু সেক্টরে আপনাকে 5 বছর পর্যন্ত কাজ করতে বলে। এবং কাজের মাঝে আপনাকে বড় ধরনের সমস্যা বা আপনার নিয়ম নীতির কোনো লঙ্ঘন করা যাবে না, যেমন চুক্তিভঙ্গ, কোম্পানি বদল বারবার, এই ধরনের কাজ করলে আপনি SSW1 থেকে 2তে যেতে পারবেন না। এবং আপনার SSW1 থেকে 2তে যেতে গেলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবারও বলি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার বর্তমান কোম্পানি, আপনি যে কোম্পানিতে এখন কাজ করেন তাদেরকে কিন্তু আপনাকে সন্তুষ্ট রাখতে হবে। তারাই আপনাকে SSW2তে রূপান্তরের জন্য রিকমেন্ডেশন লেটার দেবে। তাদের রিকমেন্ডেশন লেটার ছাড়া কিন্তু আপনি ইভেন স্কিল টেস্টটাও দিতে পারবেন না, যার ফলে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, এই জন্য আমি এখানে এত জোর দিচ্ছি। তো আপনি SSW1 থেকে SSW2তে কেন যাবেন সেটা তো আমি বলে আসলাম। SSW2তে আপনার ভিসার কোনো নির্দিষ্ট মেয়াদ নাই, আপনি যতদিন ইচ্ছা এখানে কাজ করতে পারবেন এবং ধীরে ধীরে আপনি জাপানে পার্মানেন্ট রেসিডেন্সি কিংবা জাপানিজ আপনার পাসপোর্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন।
SSW1 থেকে SSW2-তে যাওয়ার ক্ষেত্রে আপনার যেটা আরেকটা খুব মাথায় রাখতে হবে সেটা হলো ভাষার দক্ষতা। আপনি কিন্তু SSW2-তে যাওয়ার আগে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। তো অনেকে বলে যে JLPT N3 লেভেলের ভাষা থাকলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন, কিন্তু আমার মনে হয় যে N3 লেভেল দিয়ে হবে না, আপনাকে হয়তোবা N2 লেভেল খানিক লাগবে। এই জন্য আমি এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি। এবং আপনার যে দক্ষতার উন্নয়ন, আপনি যখন SSW2-তে যাবেন তার মানে যে আপনি কিন্তু একজন দক্ষ শ্রমিক। আপনি প্রথমে SSW1-এ এসেছিলেন, আপনাকে কিন্তু তখন দক্ষ হিসাবে ধরা হয়নি, প্রাথমিক একজন শ্রমিক হিসাবে ধরা হয়েছে। তা আপনি যখন SSW2-তে যাবেন তার মানে যে আপনি একজন দক্ষ শ্রমিক। আপনি কিন্তু আপনার এই ক্রপ ফার্মিং কিংবা লাইভস্টক ফার্মিংয়ের উপরে আপনার দক্ষতা বাড়াতে হবে এবং আপনাকে নির্দিষ্ট আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করে এগিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার কেমন জিনিসগুলো লাগবে সেটা হলো আপনার কাজের সময়কাল, যেরকম আপনার ওয়ার্ক রেকর্ডের প্রমাণ লাগবে, ভাষা দক্ষতা সনদ লাগবে, আপনার কোম্পানির থেকে স্টেটমেন্ট বা চিঠি লাগবে এবং নতুন একটা চুক্তিপত্র লাগবে। তো এই নতুন চুক্তিপত্রটা কি, যে এখানে আপনাদের আমি বলবো যে আপনি যে কোম্পানিতে এখন SSW1-এ আছেন আপনি চেষ্টা করবেন ওই কোম্পানির মাধ্যমেই SSW2-তে যাওয়া। নতুন করে কোম্পানি খুঁজে পাওয়াটা অনেক কঠিন হবে আপনার জন্য। এই জন্য আমি বারবার বলে আসতেছি যে আপনি যে কোম্পানিতে বর্তমানে জবে আছেন তাদের সাথে আপনার একটা ভালো সম্পর্ক থাকতে হবে এবং তাদের মাধ্যমেই আপনি SSW1 থেকে 2-এ যাওয়ার চেষ্টা করবেন। চলুন এবার আমরা খুব সংক্ষেপে SSW2-এর সুবিধাগুলো দেখার চেষ্টা করি। SSW2-এর সুবিধাগুলোর মধ্যে হচ্ছে যে এখানে ভিসার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। আপনার কোম্পানি আপনাকে যতদিন রাখবে আপনি থাকতে পারবেন। আপনার স্ত্রী কিংবা সন্তানকে আপনি জাপানে আনতে পারবেন, একসাথে থাকতে পারবেন। ভবিষ্যতে আপনার PR পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আপনার দরজাটা খোলা হবে। তারপরে আপনার সামাজিক যে অন্যান্য আপনার ফ্যাসিলিটিসগুলা সেগুলা আপনি পেতে থাকবেন। তো এইখানে এক কথায় আমি যেটা বলতে চাই, SSW1 হচ্ছে আপনি জাপানে আসার প্রথম দরজা, আর SSW2 হতে যাচ্ছে আপনি জাপানে থাকার এবং দীর্ঘমেয়াদী স্বপ্ন পূরণের দ্বিতীয় দরজা কিংবা পথ। তো এখানে আপনাকে আগে থেকে এই জিনিসগুলো ভালো করে জানতে হবে, বুঝতে হবে এবং একটা প্রপার প্ল্যানের মাধ্যমে আপনাকে আগাতে হবে। চলুন এখন আমরা আমাদের অন্যান্য ভিডিওগুলোর মতোই আপনাদের ইমেজের মাধ্যমে আপনাদের ওয়ার্কিং ভিসা বা ইন্টারনাল ভিসাতে রূপান্তর সম্ভব কিনা সেই জিনিসগুলো একটু আলোচনা করি। চলুন এবার আমরা দেখি যে আপনি SSW1-এ আসার পরে আপনি অন্য কোনো ভিসাতে চেঞ্জ করতে পারবেন কিনা কিংবা জব চেঞ্জ করতে পারবেন কিনা। আমরা ধরে নিচ্ছি যে আপনি এখানে প্রথমে মাস্টার্স পাস কিংবা ব্যাচেলার কমপ্লিট করা, ডিগ্রি কমপ্লিট করা কিংবা HSC কমপ্লিট করা, SSC কমপ্লিট করাতে আপনি যেটাই হোক আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি SSW1-এ আসার পরে আপনি কিন্তু যদি এখানে আপনার স্যুট না হয়, আপনার যদি মাস্টার্স কিংবা আপনার ব্যাচেলার ডিগ্রি কিংবা আপনার যদি অনার্স কমপ্লিট থাকে তাহলে আপনি স্টুডেন্ট হিসাবে চেঞ্জ করতে পারবেন। কিংবা আপনার যদি ভালো ভাষাগত জাপানিজ যোগ্যতা অলরেডি হয়ে যায় N2 লেভেল খানিক, আপনি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতেও আপনি চেঞ্জ করতে পারবেন। আর যাদের কাছে আপনার কোনো ডিগ্রি নেই, যারা আপনারা এখনও 12 ক্লাসের উপরে পড়াশোনা করেননি, তাদের জন্য আপনার যেমন আপনার যারা এখানে আমি বলতেছি যে 5-6 নাম্বার গ্রুপের যারা SSC পাস কিংবা যাদের কোনো সার্টিফিকেট নাই, তাদের ক্ষেত্রে SSW2 তাতেই কমপ্লিট করতে হবে। কিন্তু যাদের ক্ষেত্রে আপনারা HSCর বেশি ইন্টারমিডিয়েটের বেশি আছে, তাদের জন্য এই অপশনটা খোলা। আমি এখানে নাম্বার দিয়ে রেখেছি, এই নাম্বারগুলোর সাথে মিলিয়ে নেবেন। এবং যাদের ক্ষেত্রে আপনার ডিগ্রি কিংবা ব্যাচেলার ডিগ্রি আছে কিংবা মাস্টার ডিগ্রি আছে, তারা কিন্তু ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতেও চেঞ্জ হতে পারবেন। তো এইখানে আমি আপনাদের একটা ব্যাকআপ প্ল্যানের কথা বলবো। সেই ব্যাকআপ প্ল্যানটা কেমন,
আপনি যখন প্রথমে এসএসডব্লিউতে আসবেন আপনি কিন্তু 5 বছরের জন্য এইখানে থাকতে পারবেন সর্বোচ্চ। নিচে আমি এটা দেখিয়েছি। আপনি এখন জাপানে। তা আমাদের ব্যাকআপ প্ল্যানটা কেমন? আপনি যে অবশ্যই এসএসডব্লিউ টুর স্কিল টেস্ট পাস করে এসএসডব্লিউ 1 থেকে 2তে যেতে পারবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। এটা আপনার উপর নির্ভর করবে। তো এখানে আমি ব্যাকআপ প্ল্যান হিসেবে যেটা বলেছি, আপনি জাপানে আসার পরে অন্য একটা সেক্টরেও স্কিল টেস্ট দিতে পারেন, নতুন একটা জব খুঁজে বের করে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে অন্য একটা কোম্পানিতে চলে যেতে পারেন। এবং দ্বিতীয় ব্যাকআপ প্ল্যানটা হচ্ছে আপনি জাপানে আসার পরে আপনি নতুন একটা জবের ব্যবস্থা করবেন। এটা আমি কাদের বলছি? যাদের কাছে ধরেন অলরেডি ব্যাচেলার ডিগ্রি আছে কিংবা মাস্টার্স কমপ্লিট করা, তারা এই সুযোগটা নিতে পারেন। তারপরে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে আপনি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা কিংবা অন্য ভিসাতেও কাজ করতে পারবেন। এবং যারা আপনার এইচএসসি কমপ্লিট করে আসছেন এসএসডব্লিউ 2তে, কিন্তু আপনি একটু পড়াশোনা করতে চাচ্ছেন, জব আর কন্টিনিউ করতে চাচ্ছেন না, তাদের ক্ষেত্রে ব্যাকআপ প্ল্যান হিসাবে বলবো তারা স্কুল বা ইউনিভার্সিটির ব্যবস্থা করবেন। কোনো স্কুল কিংবা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে কিংবা কোনো ভোকেশনাল স্কুলের সাথে যোগাযোগ করে আপনার অ্যাডমিশনটা কমপ্লিট করবেন। তারপরে আপনি ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে স্কুল কিংবা ইউনিভার্সিটিতে চলে যেতে পারেন। তো এই ব্যাকআপ প্ল্যানটা বানানোর উদ্দেশ্য হলো, আমাকে অনেকেই যোগাযোগ করে যে তারা স্কিল টেস্ট পাস করতে পারেনি এসএসডব্লিউ ট্যুর, তারা এখন কি করবে? তাদের কি দেশে ফিরে যেতে হবে? তাদেরকে আমি সাধারণত এই সাজেশনগুলো দিয়ে থাকি যে তোমাদের জন্য এখনও স্টিল এই অপশনগুলো খোলা আছে। তা আপনি কিভাবে শুরু করবেন? আপনাকে ভাষা জানতে হবে এবং স্কিল টেস্টের প্রিপারেশন নিতে হবে। তো ভাষা আমি যেহেতু বলে আসলাম যে আপনি যদি জেএলপিটি করেন আপনাকে N4 পর্যন্ত কমপ্লিট করতে হবে এবং জেএফটি করলে জেএফটি বেসিকটা কমপ্লিট করতে হবে আপনাকে। তো এখানে 2টা মেথড কাজ করে ভাষা শেখার ক্ষেত্রে। আপনি ডাইরেক্ট আপনার জেএফটিও পরীক্ষা দিতে পারেন কিংবা জেএলপিটি N5 N4 এভাবে স্টেপ বাই স্টেপ যেতে পারেন। তো আমি যেটা সবাইকে সাজেস্ট করি যে মেথড 2 মাধ্যমে আপনি প্রথমে জেএলপিটি N5 কমপ্লিট করুন, তারপরে জেএফটি পরীক্ষা দেন। এতে আপনার টোটাল টাইমটা মোটামুটি 7-8 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবেন। এবং আপনার একই সাথে আপনি স্কিল টেস্টের প্রিপারেশন নেন। স্কিল টেস্টটা আমার ধারণা আপনি মোটামুটি 2 মাস খানিক পড়লেই আপনি স্কিল টেস্টের জন্য রেডি হয়ে যেতে পারবেন। তো এই ভিডিওটা আমি এই স্লাইডটা আমি অন্য ভিডিওতেও আপনার এক্সপ্লেন করেছি। তার মানে আপনি জাপানে আসার আগে আপনি 8 মাস 9 মাস 1 বছর খানিক আপনি ভাষা শিখলেন, স্কিল টেস্টের জন্য রেডি হইলেন। তারপরে জাপানে আসার পরে আমি আপনাদের স্ট্রংলি সাজেস্ট করব আপনি জেএলপিটি N3 N2 পরীক্ষা দিবেন। সাথে সাথে আপনার এসএসডব্লিউ ট্যুর স্কিল টেস্টের জন্য রেডি হয়ে যাবেন এবং 3 বছর পরে এখানে স্কিল টেস্ট পরীক্ষায় পাশ করবেন, পরীক্ষা দিবেন, পরীক্ষায় পাশ করবেন। পরীক্ষায় পাশ করলে আপনি তারপরে আপনার ভিসা স্ট্যাটাস চেঞ্জের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং তারপরে আপনি যদি এসএসডব্লিউ 2তে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করেন, তারপরে আপনি আস্তে আস্তে পিআর জন্য অ্যাপ্লাই করবেন, বাড়িঘর কিনতে পারবেন, রিটায়ারমেন্টের একটা টাকা পাবেন, পেনশন পাবেন। আপনার জীবনটা কিন্তু এখানে অনেক সুন্দর হয়ে যাবে। এবং এখানে আমি আরেকটা জিনিস যেটা বলি যে জাপানের মতো একটা উন্নত দেশে আপনি হয়তো বা 5-6-7 লাখ টাকা খরচ করে আসতে পারবেন এই এসএসডব্লিউর মাধ্যমে। এটা কিন্তু একটা দারুণ বড় সুযোগ। এবং সুবিধাসমূহের মধ্যে আমি যেটা দেখি যে এখানে আপনার এই ভিসার আপনার সাকসেস রেট কিন্তু অলমোস্ট 100%। এবং এখানে কোনো ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না। আপনারা জানেন স্টুডেন্ট হয়ে আসতে গেলে 15-20 লাখ টাকার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হয়, সেটা আপনার লাগবে না। আপনার সিওইর ভিসা রেশিও অনেক হাই এবং আপনি কম খরচে আসতে পারবেন। এখন আমি আপনাদেরকে কয়েকটা ওয়েবসাইটের মাধ্যমে দেখাতে চাই যে আপনারা কিভাবে এই পরীক্ষাগুলো দিবেন এবং এইখানে আপনাকে এই পরীক্ষা প্রিপারেশনের জন্য কি করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এই বিষয়ে আমার আলাদা ভিডিও বানানোর ইচ্ছা আছে। এবং এই ওয়েবসাইটগুলো আমি আপনাদের আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে রাখবো। আপনি যেমন এই প্রোমেট্রিক এই সাইটে আসলে আপনি দেখতে পারবেন আপনি কিভাবে আপনার স্পেসিফাইড স্কিল ওয়ার্কারের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তো এইখানে আমাদের ডিটেলস আছে। আজকে ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, আমি ডিটেলসে যাব না।
আপনারা এখান থেকে কিভাবে আইডি বানাবেন, কিভাবে পরীক্ষার জন্য রেডি হবেন সব দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা থেকে আমরা জানতে পারবো যে আপনি কিভাবে এগ্রিকালচার সেক্টরে আপনার স্কিল টেস্ট লেভেল 1-এর জন্য রেডি হবেন, 2-এর জন্য রেডি হবেন। তারপরে একটা বাংলায় ওয়েবসাইট আছে ওদেরই, এটার লিঙ্কও আমি দিয়ে রাখবো, আপনারা এখান থেকে অনেক ধরনের ইনফরমেশন পাবেন। তারপরে আমার ওয়েবসাইটে আমি অলরেডি আপনার এই স্কিল টেস্টের পিডিএফগুলো দিয়ে রেখেছি, ওগুলো আপনারা দেখবেন। এই জিনিসগুলো আপনি বাংলায় ট্রান্সলেট করা হয়েছে। তারপরে আপনার এগ্রিকালচার সেক্টরে আপনার স্কিল টেস্ট, যেটা SSW 2-এর স্কিল টেস্ট, ওটা কেমন হবে ওই সম্পর্কে এখান থেকে আপনারা জানতে পারবেন। তারপরে আপনার টেস্টের ইনফরমেশন সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন, আপনার কোন দেশে পরীক্ষা হয়, কিভাবে পরীক্ষা হয়, এই লিঙ্কটা প্রোমেট্রিকের মধ্যেই আছে। তারপরে আপনি বাংলাদেশ থেকে কোন কোন পরীক্ষা দিতে পারবেন, কত টাকা লাগবে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং তারপরে আপনাকে যেটা বলি, এখানে অনেকে যেহেতু আপনার জানতে চান এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, এটা জাপানিজ গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, আপনি দেখেন এখানে কিন্তু তারা পরিষ্কার বলতেছে যে আপনার কোনো দেয়ার ইজ নো পার্টিকুলার রিকোয়ারমেন্ট ইন রিগার্ডস টু অ্যাপ্লিক্যান্ট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এরা কিন্তু আপনার থেকে কোনো পার্টিকুলার এডুকেশন ব্যাকগ্রাউন্ড চায়নি। কিন্তু আমি যেহেতু বললাম যে বাংলাদেশে আপনার এজেন্টরা আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার SSC কমপ্লিট চায় কিংবা HSC কমপ্লিট চায়, এজন্য আপনি আপনার এজেন্টের সাথে এইটা আলাপ করে নেবেন। এবং বয়স সম্পর্কেও দেখেন, তারা বলেছে যে 18 বছরের উপরে হতে হবে, সর্বোচ্চ বয়স সম্পর্কে কিন্তু এখানে কিছু লেখা নেই। তারপরে আমি আপনাদের আরেকটা ওয়েবসাইটও দিব, জিটকোর, জাপানিজ গভর্নমেন্টের। এইখানে আপনারা দেখতে পারবেন SSW 1-এ কোন কোন সেক্টরগুলো এখন চালু রয়েছে এবং SSW 2-এর জন্য কোন কোন সেক্টরগুলো চালু রয়েছে। তা আমি আপনাদের প্রথম থেকেই বলবো, যেহেতু আমি প্রথম থেকে আপনাদের খুব ভালো করে শেখাতে চাই, আমার সাথে সাথে আপনারা একটা স্কিল ডেভেলপ করেন, সেটা হলো যে আপনারা বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটতে শুরু করেন। এতে আপনাদের স্কিল কিন্তু মারাত্মকভাবে বাড়বে এবং আপনি কনফিডেন্টলি অনেক কাজ করতে পারবেন। এবং শেষে আমি আমার ওয়েবসাইটে কোথায় SSW 1 সম্পর্কে জিনিসগুলো আপলোড করেছি সেটা দেখাচ্ছি। এটা আমার ওয়েবসাইট, আপনারা জানেন। এই ওয়েবসাইটের এই ডাউনলোড পেজটাতে যখন আপনি আসবেন, এখানে আপনি SSW ডাউনলোড যদি ক্লিক করেন, তখন আপনাকে তারা এখানে নিয়ে আসবে। এবং এইখানে আমি এগ্রিকালচার স্কিল টেস্টের বাংলা ভার্সন PDF, আপনার শস্য চাষ, পশুপালন এবং ইংলিশ ভার্সন PDF দিয়ে রেখেছি। এই লিঙ্কটাও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডকুমেন্টসগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস, এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না। এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না, কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয়, আমার কোনো লাইসেন্সও নাই। সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্বভার বহন করব না। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রথমে যেহেতু বলে এসেছি, এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন, তাহলে ইউটিউবের অ্যালগরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।